ওকে। আমাদের এটা হচ্ছে CHW কমিউনিটি হেলথ ওয়ার্কার এর প্রশিক্ষণার্থী গাইড, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে এটা আমাদেরকে দেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে আপনার এই 1 বছরের কোর্সের একটা ম্যানুয়াল, ঠিক আছে। এখানে টোটাল 8টা সাবজেক্ট আছে। ওটা 1 নম্বর সাবজেক্ট কি? প্রাথমিক ও সাধারণ জ্ঞান। 2 নম্বরে হচ্ছে মানব দেহের সাধারণ জ্ঞান। 3 নম্বরে হলো সাধারণ প্যাথোলজি এবং সংক্রামক প্রতিরোধ। 4 নম্বরে হলো কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা। 5 নম্বরে হচ্ছে পরিবার পরিকল্পনা। 6 নম্বরে হলো মাতৃ ও শিশু স্বাস্থ্য। 7 নম্বরে হলো কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল রোগ প্রতিরোধ। আর 8 নম্বরে হলো ড্রাগ মেডিসিন এবং ফার্স্ট এইড। এই হচ্ছে আপনাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সের 8টা সাবজেক্ট, বুঝছেন। এখন এই 1 থেকে 5 পর্যন্ত হলো প্রথম সেমিস্টার, আর 6 থেকে 8 পর্যন্ত হলো দ্বিতীয় সেমিস্টার। এরপরে 9 নম্বরে আছে হলো ফিল্ড ট্রেনিং। এটা কি স্যার? ইন্টার্নশিপ, মাঠ প্রশিক্ষণ। এটা আপনাদের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার পরে এই ট্রেনিংটা হবে। স্যার যে প্রথম সেমিস্টার পরে একটা দেয় না স্যার, ট্রেনিং দেয় না একটা, একেবারে লাস্টে দেয়? দ্বিতীয় সেমিস্টার শেষ, তারপরে হলো কি ফিল্ড ট্রেনিং। তাহলে এখানে 5টা সাবজেক্ট হচ্ছে প্রথম সেমিস্টার, আর পরবর্তী 3টা হলো দ্বিতীয় সেমিস্টার, বুঝছেন। এখানে প্রাথমিক ও সাধারণ জ্ঞান, ঠিক আছে। এটা কি বলতে আমরা কি প্রাথমিক ও সাধারণ জ্ঞান? প্রাথমিক ও সাধারণ জ্ঞানে আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে আপনার অনেকটা প্রাথমিক স্বাস্থ্য সেবা, বুঝছেন। প্রাথমিক স্বাস্থ্য সেবা এখানে পড়ানো হবে বিভিন্ন অসুখের প্রাথমিক চিকিৎসা, এবং শেষে খাদ্য, পুষ্টি, ভিটামিন, মিনারেলস, ঠিক আছে, এবং অপুষ্টিজনিত কিছু রোগ আছে, এই রোগগুলো
বুঝতে পারছেন? এবং সেটা প্রাথমিক চিকিৎসা। 2 নম্বরে হলো মানবদেহের সাধারণ জ্ঞান। এটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। আচ্ছা, অ্যানাটমি ফিজিওলজি পড়লে এই মানবদেহের সাধারণ জ্ঞান পড়া শেষ। তারপরে কি সাধারণ প্যাথোলজি ও সংক্রমণ প্রতিরোধ। সাধারণ প্যাথোলজি, প্যাথোলজি মানে হলো রোগ তৈরি হওয়ার প্রক্রিয়া। এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, ঠিক আছে, এই সকল জীবাণু সম্বন্ধে জানা যাবে এবং তারা কিভাবে রোগ তৈরি করে এই সম্বন্ধে জানা যাবে। বুঝছেন? কমিউনিটি মেডিসিন এন্ড প্রাথমিক স্বাস্থ্যসেবা। কমিউনিটি মেডিসিন হচ্ছে একটা সাম্প্রদায়িক পর্যায়ে বা একটা সমাজের ভিতরে যে রোগগুলো একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়, ঠিক আছে, এবং সেই রোগগুলো ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয় সেটাই হলো কমিউনিটি মেডিসিন। পরিবার পরিকল্পনা, এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে কি থাকে? মা ও শিশুর স্বাস্থ্য সেবা থাকে, তারপরে হচ্ছে আপনার কন্ট্রাসেপটিভ থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্য সেবা থাকে, মায়ের কিছু রোগ থাকে, শিশুদের কিছু রোগ থাকে, এগুলো সম্বন্ধে এটাতে আলোচনা করা হয়। তাছাড়া আপনার যে আইইউডি, কন্ডম, তারপরে হচ্ছে আপনার নরপ্লান, ঠিক আছে, এগুলা কিভাবে স্থাপন করে, এগুলা সুবিধা অসুবিধাগুলো কি, হ্যাঁ, সেই জিনিসগুলো পরিবার কল্পনাতে করানো হয়। মাতৃ ও শিশু স্বাস্থ্য, এটা কিন্তু দ্বিতীয় সেমিস্টারে আসছে, বুঝছেন? মাতৃ এবং শিশু স্বাস্থ্য, মা এবং শিশুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করে। কমিউনিকেবল, নন কমিউনিকেবল রোগ, টিউবারকুলোসিস, কলেরা, জন্ডিস, ঠিক আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ঠিক আছে, এরকম অনেক রোগ আছে, টাইফয়েড, এই রোগগুলো এই সেমিস্টারে পড়বে এবং ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। ড্রাগ, মেডিসিন এবং ফার্স্ট এড। ড্রাগ কি, মেডিসিন কি, ফার্মাকোলজি, মূলত এই পুরো এই সাবজেক্টটা হচ্ছে সম্পূর্ণটা ফার্মাকোলজি, বুঝছেন? তো এই হচ্ছে আমাদের 1 বছরের কোর্সের ধারাবাহিকতার একটা মডিউল। তার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত হলো প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে হলো 3। প্রথম সেমিস্টারের পরীক্ষাগুলো আপনার ধারাবাহিকভাবে একসাথে হবে। আজকে একটা হবে, পরের দিন একটা হবে, তারপরের দিন একটা হবে, যে এরকম ভাবে পরীক্ষাগুলো হবে। পরীক্ষাগুলো একটা নির্দিষ্ট কেন্দ্রে হবে, সেখানে যে পরীক্ষা দিতে হবে, বুঝছেন? এবং কোর্সে যদি আপনি পাস করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন। আর একটা সাবজেক্ট ফেল করলেন, তাহলে এই সাবজেক্টটা আবার পরবর্তীতে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, আবার পুনরায় ফর্ম ফিল আপ করে আবার পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আপনি দ্বিতীয় সেমিস্টারে ক্লাস করতে পারবেন, কিন্তু আপনাকে প্রথম সেমিস্টারে পাস করে আসতে হবে। প্রথম সেমিস্টারে পাস না করলে দ্বিতীয় সেমিস্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন না। প্রথম সেমিস্টারে সব সাবজেক্টে আপনাকে পাস করে আসতে হবে, পরে আপনি দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করলে সেগুলো আবার পুনরায় দেওয়ার সুযোগ আছে। তো আমাদের সবসময় টার্গেট থাকতে হবে যে আমরা 1 চান্সে পাস করব, দ্বিতীয়বার যেন আমাদের পুরো পরীক্ষা দিতে না হয়। দ্বিতীয়বার যখনই পরীক্ষা দিতে যাবেন, ফর্ম ফিল আপ ফি আসবে 2500 টাকার মতো, সেই সাথে আসা যাওয়া, হ্যাঁ, এগুলো আরো অনেক ঝামেলা। সব মিলিয়ে আসলে 1 চান্সে পাস করাটাই ভালো। আমরা যদি 1 চান্সে পাস করে আসছি, ঠিক আছে, তানভীর সাহেব দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা। তো এখন এই আলোচনা, তো তারপরে এগুলোর মধ্যে কিছু প্রশ্ন আকারে আমরা প্রশ্ন দিব আপনাদেরকে। মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে 30 থেকে 40টা সাবজেক্ট মানে প্রশ্ন দিব। এগুলো আপনার বাসায় বসে আমরা পড়াবো, সেই অনুযায়ী আপনারা মুখস্থ করেন, ক্লাস টেস্ট পরীক্ষাগুলো দেন, তাহলে দেখা যাবে যে আপনি পাস করতে পারবেন। কিন্তু মূল শর্ত হলো আপনাকে ক্লাস করতে হবে এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? প্রতিষ্ঠানের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো মেনে চলতে হবে, বুঝতে পারছেন? এখন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে পড়ে।
ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আলোচনা করছিলাম কি সেল এবং টিস্যু, ঠিক আছে। স্যার মেকোনিয়াম মানে কি স্যার? হ্যাঁ, মেকোনিয়াম ম্যাকোনিয়াম কোথায় পেলে? সেই ছয় নম্বর কই? ওই যে মানব শিশু, এখানে লেখা আছে যে জন্মের পর শরীরে কোনো কিছু লেগে থাকলে, এই যে যখন জন্ম নেয় একটা বাচ্চা, যখন জন্ম নেয় নবজাতক, মিউকেনিয়াম। মেকোনিয়াম লেগে থাকে মানে কি স্যার? মেকোনিয়াম কি? ম্যাকোনিয়াম মানে হলো অনেক সময় বাচ্চা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন এই বাচ্চাগুলো পেটের ভিতরে মল ত্যাগ করে। আচ্ছা আচ্ছা, অনেক বাচ্চা আছে যে আপনার নির্ধারিত তারিখে হয় নাই, সিজার করা হয়েছে, তো বাচ্চা পেটের ভিতরে মল ত্যাগ করে দিয়েছে, বুঝতে পারছেন? যে মল ত্যাগটা তার বাইরে করার কথা ছিল। বাচ্চা যখন ম্যাচিউর হয়ে যায় তখন তার পায়খানা পেশাব সবকিছু এই পেটের ভিতরে করে ফেলে। তখন কি হয়, পেশাব পায়খানার ভিতরে কি ব্যাকটেরিয়া থাকে, তখন বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স থাকে অনেক বেশি। ওই বাচ্চাটা যখন ডেলিভারি করা হয়, বাচ্চা যখন সিজার করা হয়, যদি দেখা যায় যে বাচ্চার শরীরে এরকম মিউকোনিয়াম এক্সপাইরেশন আছে, বাচ্চার শরীরে পেশাব অথবা পায়খানা লেগে আছে, ওগুলো পরিষ্কার করে দেওয়া হয় এবং বাচ্চাকে ইমিডিয়েটলি আইভি ইনফিউশন দেওয়া হয় অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, যাতে ব্যাকটেরিয়াগুলো তৈরি করতে না পারে। বুঝতে পারছেন? এটা হলো মিউকোনিয়াম এক্সপাইরেশন, অনেক বাচ্চারই হয় এগুলো। এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আপনার যে এগুলো করবেন না এরকম না, মানে এগুলো এরা যারা পড়বে, আপনি যে এগুলো হ্যান্ডেলগুলো সংগ্রহ করবেন, আপনারা করবেন, আপনারও অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই মডিউলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সব শ্রেণীর মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখন তাহলে আমরা পড়ছিলাম কি, প্রথমে পড়ছিলাম হলো সেল, হ্যাঁ, তারপরে পড়ছিলাম হলো কি টিস্যু। তাহলে সেল কাকে বলে? তানভীর সাহেব এরকম সাবজেক্টের মতে আমরা পড়তেছি, দ্বিতীয় সাবজেক্ট নাম কি? মানব দেহের সাধারণ জ্ঞান। মানব দেহের সাধারণ জ্ঞান। মানব দেহ বলতে এবার কি হচ্ছে, আমাদের হিউম্যান বডি, হ্যাঁ, এর জেনারেল নলেজ, ঠিক আছে। অর্থাৎ একটা মানব দেহের ভিতরে যে অর্গান গুলো আছে, এই অর্গান গুলো কিভাবে আছে, কি স্ট্রাকচার আছে, এর ভিতরে কি আছে, এগুলো কি কাজ করে, ঠিক আছে, এগুলো জানাই হচ্ছে মানব দেহের সাধারণ। এটা মেডিকেলের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। তাহলে অ্যানাটমি কি? অ্যানাটমি কি? অ্যানা হচ্ছে দেহ, আর টমি মানে হলো বিচ্ছেদ। তাহলে দেহের বিচ্ছেদ। অ্যানাটমি অর্থ হলো দেহের বিচ্ছেদ, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের গঠন নিয়ে আলোচনা করা হয়, দেহের বিচ্ছেদ, প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা হয়,
সেটাই হলো অ্যানাটমি। ঠিক আছে, তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বলে। আর ফিজিওলজি কাকে বলে? ফিজিওলজি নিজের গঠন নিয়ে যা নিয়ে কাজ করাকে আছে ফিজিওলজি। ফিজিও মানে হলো শরীর বা তত্ত্বীয়, আর লজি মানে হলো জ্ঞান। তাহলে শরীর সম্পর্কিত জ্ঞান। এখানে অ্যানাটমিতে দেহের বিচ্ছেদ নিয়ে পার্ট নিয়ে আলোচনা করা হয়, আর ফিজিওলজিতে এটার কাজ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঠিক আছে, তাহলে ফিজিওলজি হচ্ছে ফিজিওলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় गाड़ी जे काम से नहीं किया जा रहा था तुम्हारे तो बोल दी तुम बोलो শুধু জন্য কাজ করতে শেষ হয়ে গেল। আচ্ছা তাকে ফিজিওলজি বলে। এটা অনেক আগেকার কথা। এখন পল্লবী রানী রায় বলবে যে স্যার এগুলো তো আমরা আগে বুঝছি, আমাদেরকে কেন ডাকলেন? তাও একটা কথা এত কষ্ট করে সেই ঘুম ঘুরছে সেই ঘুম ভাঙে এটা তার মানে পল্লবী রায় আমাকে বলবে, আমি এটা বুঝতে পারছি, এজন্য আমার কথাটা আগেই বলে দিলাম। হ্যাঁ স্যার, সমস্যা নাই, আমি আপনাকে ক্লাস করতে আসি না স্যার, আমি ওই দেখা করতে আসি, আমি চলে যাবো তো গোবিন্দ অনেকদিন আসি না। আপনার জন্য একটা স্পেশাল স্ক্রিপ্ট রাখছি, এরপরে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফিজিওলজির কিছু শাখা আছে, অ্যানাটমিরও কিছু শাখা আছে। অ্যানাটমিক্যালি কিছু শাখাগুলো হচ্ছে ফিজিওলজির একটা শাখা হলো কি হিউম্যান ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি। এগুলো আমাদের সবার মুখস্থ। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ফিজিওলজি। ক্লাস যারা কতদিন করছে আল্লাহ জানে। ভাইরাল ফিজিওলজি, ঠিক আছে না? অনেকদিন। এগুলো হচ্ছে ফিজিওলজির ব্রাঞ্চ। আর অ্যানাটমির ব্রাঞ্চ কি কি? গ্রস অ্যানাটমি, আর 2 নম্বরে হচ্ছে রিজিওনাল অ্যানাটমি।
গ্রস অ্যানাটমি হচ্ছে যে কোনো সেল টিস্যু, তারপর হচ্ছে শরীরের যে কোনো অংশের লিভার, কিডনি, হার্ট, এগুলোর যে অ্যানাটমি এটা হলো গ্রস অ্যানাটমি। আর রিজিওনাল অ্যানাটমি হচ্ছে যে কোনো একটা রিজিয়ন বা অঙ্গের অ্যানাটমি, যেমন চোখ, তারপরে কান, তারপরে হচ্ছে লিভার, কিডনি, হ্যাঁ, এগুলো যে কোনো একটা অংশের বা একটা অঙ্গের যে অ্যানাটমি সেটা হলো রিজিওনাল অ্যানাটমি। আর গ্রস অ্যানাটমি হলো পুরো সমস্ত শরীরের যে অঙ্গগুলো আছে সবার। আচ্ছা, তাহলে এখানে হিউম্যান ফিজিওলজিটা হচ্ছে মেইন বিষয়, আর এগুলো হচ্ছে আলাদা, এগুলোর জন্য আমাদের পড়ালেখার কোনো দরকার নেই। হ্যাঁ, সেলুলার মানে হলো সেলের ফিজিওলজি, প্লান্ট হলো গাছের ফিজিওলজি, একটা গাছ কিভাবে তৈরি হয়, বড় হয়, ফল দেয়, আবার সেই গাছটা মারা যায়। হ্যাঁ, ব্যাকটেরিয়াল একটা ভাইরাস, ব্যাকটেরিয়া কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে বংশ বিস্তার করে, ঠিক আছে, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছিল ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ফিজিওলজি। বুঝতে পারছেন? তবে আলোচনার সুবিধার্থে এই ফিজিওলজিটা আমরা হিউম্যান ফিজিওলজি যেহেতু পড়ি, তো এই হিউম্যান ফিজিওলজিটা কাজের গঠন, কাজের উপর ভিত্তি করে কয়েকটা সিস্টেমে ভাগ করে পড়লে মোটামুটি হিউম্যান ফিজিওলজিটা পড়া কি হয়ে যায়, কমপ্লিট হয়। আচ্ছা, তখন এগুলোকে কি বলা হয়, ফিজিওলজিক্যাল সিস্টেম। ঠিক আছে, তাহলে ফিজিওলজিক্যাল সিস্টেম কি, এক বা একাধিক অঙ্গ যখন একত্রে মিলিত হয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাহাকে ফিজিওলজিক্যাল সিস্টেম বলা হয়। ফিজিওলজিক্যাল সিস্টেম মানব দেহে 12টি। তাহলে এক নম্বরে কি, ইমিউনিটি, ইন্টিগ্রিটি, ইন্টিগুমেন্টারি সিস্টেম। দুই নম্বরে হলো নার্ভাস সিস্টেম। রেসপিরেটরি, না, এর সাথে আছে হলো ইন্ডোক্রাইন। বুঝছেন, এই দুটো সিস্টেম একসাথে বলতে হবে। 4 নম্বরে হচ্ছে রেসপিরেটরি, রেসপিরেটরি। ডাইজেস্টিভ, তারপরে হচ্ছে ডাইজেস্টিভ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বা সিআইটি অথবা ডাইজেস্টিভ বলা হয়। তারপরে কি আছে, কার্ডিও ভাস্কুলার আছে। তারপরে আছে হলো হেপাটো বিলিয়ারি
সিস্টেম। তারপরে ছিল স্কেলেটাল সিস্টেম। তারপরে ছিল মাসকিউলার সিস্টেম। তারপরে ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপরে হলো ইউরিনারি সিস্টেম। তারপরে হলো লিম্ফেটিক সিস্টেম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা গেল? 12টা। ঠিক আছে, তাহলে টোটাল 12টা সিস্টেম। তাহলে ফিজিওলজিক্যাল সিস্টেম হচ্ছে 12টা। তাহলে ফিজিওলজিক্যাল সিস্টেম বলতে আমরা কি বুঝি? যখন এক বা একাধিক অর্গান একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন তাকে ফিজিওলজিক্যাল সিস্টেম বলা হয়। বুঝতে পারছেন? যেমন আমরা শ্বাস নেই, ঠিক আছে, আমরা যখন দৌড়াই, হাঁটি, চলাফেরা করি, দৌড়াই, অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি, তখন আমাদের কি হয়ে যায়? শ্বাস প্রশ্বাসের রেট বাড়ে, হার্ট রেট বাড়ে, কিন্তু কাজটা কি? দৌড়ানো, তাই না? কোনো একটা কাজ সম্পাদন করা। যেমন আপনি কোনো এক মাথায় একটা জিনিস নিয়ে 10 কিলোমিটার যাচ্ছেন, অথবা কোনো জিনিস আপনি আনতে যাচ্ছেন, সেটা নিয়ে আসতে হবে, এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি কাজটা কমপ্লিট করেন তখন আমাদের হার্ট এবং লাং একত্রে মিলিত হয়ে কি করে কাজটাকে আরো সহজ করে দেয়। একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য যখন এক বা একাধিক অর্গান একত্রে মিলিত হয়ে কাজ করে তখন তাকে এটাকে সিস্টেম বলে। কাজের উপর ভিত্তি করে সিস্টেমগুলোকে 12টা ভাগে ভাগ করা হয়। যেমন আছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, হ্যাঁ, তারপর আছে কি নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, হ্যাঁ, হরমোন তন্ত্র, রেসপিরেটরি শ্বসন তন্ত্র, কার্ডিওভাস্কুলার পরিপাকতন্ত্র, কার্ডিওভাস্কুলার, এটা কি হৃদতন্ত্র, ঠিক আছে, হেপাটোবিলিয়ারি, এটা হচ্ছে লিভার দিয়ে তৈরি হয়, এখানে বাইল সিক্রেশন হয়। স্কেলেটাল, কঙ্কাল তন্ত্র, মাসকুলার, মাংসের তন্ত্র, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ, প্রজনন তন্ত্র, ইউরিনারি, মূত্রতন্ত্র, লিম্ফ্যাটিক, ইমিউনিটি, বডির ইমিউনিটি তৈরি করে এই সিস্টেমের মাধ্যমে, বুঝছেন? তো এক একটা সিস্টেমের কাজ হলো এক এক রকম। কেউ শ্বসনে সাহায্য করে, কেউ রক্ত সরবরাহ করে, কেউ খাদ্য পরিপাক করে, কেউ মূত্র তৈরি করে, কেউ প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বাচ্চা ধারণ করতে সহায়তা করে। এক একজন এক এক ধরনের কাজ করে, এজন্য এই কাজের উপর আলাদা আলাদা বিভক্ত করে এগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। এটা হয়েছে, বুঝতে পারছেন? তো এই মানব দেহের সাধারণ জ্ঞানের ভিতরে এই সিস্টেমগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? যেমন পরিপাকতন্ত্র নিয়ে একদিন আলোচনা করবে, ইউরিনারি সিস্টেম নিয়ে একদিন আলোচনা করা হবে, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আরেকদিন আলোচনা করা হবে। এরকম ভাবে আপনাদের ক্লাস একটা একটা সাবজেক্টের উপরে ধারাবাহিকভাবে চলবে, বুঝতে পারছেন? এবার আমরা আসি হলো দ্বিতীয় সেমিস্টার, ঠিক আছে না? দ্বিতীয় সেমিস্টার আমাদের আছে, এটা কিন্তু আপনার বড় ভাই, বুঝছেন? তানভীর, যে অর্পিতা, পল্লবী রায়, হ্যাঁ,
পড়াশোনা কম হবে, ইচ্ছা কম হবে, আগে কারো রেজাল্ট কমে দেবে। এটা নির্বাচনের জন্য একটু থেমে আছে, বুঝছেন না? তার মানে এটা হচ্ছে আমার নিজের বছরের আগে, তাই তো? এটা হবে না। এটা আগে সরকার গঠন করবে, তারপরে ঈদের পরে। এটা তো সময় আছে। ফিনান্স করা শুরু হবে। এরপরে করতে হবে। যখন কি হবে? ক্লাস কয়দিন ধরে হচ্ছে? ক্লাস সপ্তাহে 2 দিন, ছেলে কিছু প্রথম ক্লাস হচ্ছে স্যার? শুক্রবার মঙ্গলবার। প্রথম ক্লাস হচ্ছে কি? এটা ওনাদের প্রথম ক্লাস। নতুন যারা ভর্তি হয়েছে। আমাদের কোর্স সম্বন্ধে একটু ধারণা দিলাম, কোনটা কোন সাবজেক্ট সেটা পড়ালাম, বুঝছেন? দ্বিতীয় সেমিস্টারে একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে কি ড্রাগ, মেডিসিন এবং ফার্স্ট এইড। একটা মন্ডা। হ্যাঁ, ড্রাগ, মেডিসিন এবং ফার্স্ট এইড। এখানে ড্রাগ সম্বন্ধে জানলে ফার্মাকোলজি পড়তে হবে। মেডিসিন সম্বন্ধে জানলে রোগ নিয়ে পড়তে হবে, রোগ। আর ফার্স্ট এইড হলো প্রাথমিক চিকিৎসা। এটা আমি পড়ে দেখছিলাম পরীক্ষায়। ফার্স্ট এইড কি? গোলে মলে ঠিক এরকম হয়েছিল, কিন্তু গোলে মলে গেছিল। তাহলে 3টা সাবজেক্ট এখানে, ফার্মাকোলজি, মেডিসিন, প্রাথমিক স্বাস্থ্য সেবা, 3টা সাবজেক্ট মিলে কিন্তু একটা সাবজেক্ট, বুঝছেন? 3টা সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট, এবং একদিনই পরীক্ষা হয়, কিন্তু 3টা সাবজেক্ট এখানে পড়তে হয়। তাহলে ফার্মাকোলজি পড়লে, তাহলে প্রথমে ফার্মাকোলজি কাকে বলে, ফার্মাকোলজির শাখা কি, এগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝছেন? ড্রাগ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ফার্মাকোলজি। তাহলে ফার্মাকোলজিতে কি পড়ানো হয়, কি নিয়ে আলোচনা করা হয়? ফার্মাকোলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা। ফার্মাকন শব্দটা এটা একটা গ্রিক শব্দ। ইহার অর্থ হচ্ছে ঔষধ, আর লজি অর্থ হলো জ্ঞান, ঠিক আছে? তাহলে ফার্মাকোলজি শব্দের অর্থ হলো ওষুধ সম্পর্কিত জ্ঞান। জ্ঞান।
যে শাস্ত্র পাঠ করিলে ওষুধের উৎপত্তি রাসায়নিক ধর্ম প্রয়োগ শোষণ বিপাক নিঃসরণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে ফার্মাকোলজি বলে। দাগ পড়ে গেলে কালো হয়ে থাকে বসা মারতে তাহলে ফার্মাকোলজি বুঝছেন? ফার্মাকন হলো একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো ওষুধ, আর লজি মানে হলো জ্ঞান। তাহলে ওষুধ সম্পর্কে হলো জ্ঞান। তাহলে যে শাস্ত্র পাঠ করলে, যে পুস্তক পাঠ করলে কি হয়, ওষুধের সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। ওষুধ কিভাবে তৈরি হয়, ওষুধ কিভাবে প্রয়োগ করা হয়, ওষুধ কিভাবে শরীরে কাজ করে, ঠিক আছে, ওষুধ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে, ঠিক আছে, ওষুধের ইন্ডিকেশন মানে কোন কোন নির্দেশনায় ওষুধটা কাজ করে, কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, ওইটা তানভীর আমাকে গিফট করছে। স্যার আপনার কম্পিউটার হয় সেটা আজকে গরিব বলে তানভীর আমাকে গিফট সেটা করছে। শোনা, সেই কোনাটা ওটা এসব তো দেখতেছি না। ব্যাপার না তাই। হ্যাঁ, টাকার মতো চিনতে পারছি না। হ্যাঁ, সেদিন আমরা শুরু করবো না? হ্যাঁ, আবার শুনুন। কি বলো? এখন কি বলতেছে? আমি তো আছি তারপরে বলতে চাই তিনটা কে? কারাতে কেলা করলো, কেলা করলো। একটা বাইক কিনে ঠিক আছে। না, ক্লাস আছে পরে বন্ধ। হুট করে ক্লাসটা নেওয়ার কি কারণ ছিল? হুট করে কি? মানে মঙ্গলবার সোমবার হতেন না, অনেকদিন সোমবার শেষ হয়ে গেছে। ফার্মাকোলজির কিছু শাখা আছে, এই শাখাগুলোর মধ্যে 1 নম্বর শাখা হলো
গ্রিক শব্দ, গ্রিস দেশের নাম। হুম ফার্মাকোলজি ইংলিশ, ব্রিটিশ। ব্রিটিশ বেশিরভাগই ব্রিটিশ। আমলে এই ফার্মাকোলজি আবিষ্কার করা হয়েছে, বুঝছেন? এবং গ্রিস ভাষা কি ল্যাটিন ভাষা কি? ফার্মাকোলজির যে শাখা, এই শাখাগুলোর মধ্যে এক নম্বর ছিল ফার্মাকোপিয়া। তারপর ছিল ফার্মেসি, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, পোসোলজি, টক্সিকোলজি। এগুলো হচ্ছে ফার্মাকোলজির শাখা। কয়টা? আরো অনেক শাখা আছে, 6টা না। সব শাখার নাম লিখে দেবো, দরকার নেই, গুগল থেকে দেখে নেবে। গুগলে সার্চ দিলেই পাবেন আপনারা, এবং বিস্তারিত হবে। তাহলে ফার্মাকোলজির শাখা হচ্ছে ফার্মাকোপিয়া, ফার্মেসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, পোসোলজি, টক্সিকোলজি। ফার্মাকোপিয়া কাকে বলে? ফার্মাকোপিয়া হলো একটা পুস্তক বা একটা বই, যে বইয়ের মাধ্যমে কি করা হয়? ওষুধ প্রস্তুত করা হয়, বুঝছেন? এটা চিকিৎসা ফার্মাকোলজির একটা শাখা। কারণ একটা প্যারাসিটামল তৈরি করবেন, একটা সিরাপ তৈরি করবেন, একটা অ্যান্টিবায়োটিক সিরাপ তৈরি করবেন, একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তৈরি করবেন, সেটা কোন মেজারমেন্টে কি কি উপাদান দিয়ে কোন পরিবেশে তৈরি করবেন, কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকবে, এগুলো সব একটা পুস্তকের ভিতরে লেখা থাকে। যে পুস্তকের ভিতরে লেখা থাকে সেটাই হলো ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া অনেকগুলো ব্রাঞ্চ আছে। একটা হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া, আর হলো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আর হলো ইউএসপি ফার্মাকোপিয়া, তারপরে হলো হোপ আছে, হ্যাঁ, বুঝতেছে? এটা বিদ্যুৎ দাসের মতো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্মাকোপিয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস অফ ফার্মাকোপিয়া, ইউএসপি, আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, বিটি ব্রিটিশ ফার্মাকোপিয়া। বাংলাদেশি নাই জান? না। ব্রিটিশ ওই যে ব্রিটিশ ফার্মাকোপিয়াই হলো বাংলাদেশ ফার্মাকোপিয়া। আইডি হলো ইন্ডিয়া, হ্যাঁ, আইডি আইপি হলো ইন্ডিয়া। ইন্ডিয়ান বডি। ওষুধের নামের শেষে দেখবেন লেখা থাকে ডিপি, ইউএসপি, মানে হলো ওই পুস্তক দেখে ওই ওষুধটা তৈরি করা হয়েছে। বিপি যেটা লেখা থাকে সেটা হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া। ব্রিটিশ আমলে একটা পুস্তক তৈরি করা হয়েছিল, যে পুস্তক থেকে এখন পর্যন্ত কি করা হয়? ওষুধ তৈরি করা হয়। বিধি করে বাংলাদেশ। তবে রিসার্চে কিছু কিছু পরিবর্তন আছে, কিন্তু ব্রিটিশের আমলে যে ধারাবাহিকতার যে নিয়মগুলো আছে ওই মেজারমেন্টে তৈরি করা হয়। ফার্মেসি, ফার্মেসি হলো যেখানে ওষুধ বিতরণ, ওষুধ সংরক্ষণ, ওষুধের মনে করেন বাজারজাতকরণ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো ফার্মেসি। ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স মানে হলো আপনি একটা ওষুধ খাইছেন, সেই ওষুধটা শরীরের কি প্রতিক্রিয়া, আপনি একটা ওষুধ খাইছেন, খাওয়ার পরে শরীরে এই ওষুধের সাথে কি কি প্রতিক্রিয়া তৈরি করতেছে। আপনি যে
ফার্মেসি কোর্সটা পড়াচ্ছি। আর এই ভার্সিটিতে যারা ফার্মেসি নিয়ে পড়ে এই একই সাবজেক্ট মানে বিষয়টা একই একই। সাবজেক্ট, একই সেম জিনিস। আর আপনি আপনারা এখানে শর্টকাট আর ওখানে দিয়ে একদম হুম। একই জিনিস, একই জিনিস। তারা যে কাজ করবে আপনারা একই কাজ করবেন। তারা করতেছে 4 বছর, আপনি করতেছেন 6 মাস। কিন্তু আমরা- তারা ওই প্যারাসিটামলের কি কাজ সেটা তাদের করতে হয়, আপনাদেরও করতে হয়। ঠিক আছে? ব্যথার ওষুধ কি কি, প্রেশারের ওষুধ কি কি, ওগুলোও তাদের মুখস্থ করতে হয়। এটা আপনাদেরও মুখস্থ করতে হয়। তো তারা হয়তো বা আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তারা কাজ করতে চাবে, সেখানে ওষুধ প্রস্তুত করে তারা ওখানে কাজ করে, কিন্তু আপনি কাজ করবেন হলো বুঝলাম না। আমার ম্যাথস মেয়েটা ছেলেরা তো চাইনায় করতেছে, এটা নিয়ে এখন কি করতেছে এখানে ভার্সিটিতে ঢুকে দিয়ে এখন ওখানে ওটা কি করতেছে বলি ফার্মেসি নিয়ে চাইনা। ইন্ডাস্ট্রিয়াল জব করতেছে। হ্যাঁ স্কলারশিপ পেয়ে গেছে, এখনো পড়তেছে ওখানে। 4 বছরে হ্যাঁ এখানে 4 বছর ভার্সিটি করছে। তাহলে মাস্টার্স করতেছে ও প্লাস জব করতেছে। আমাদের দেশে ইন্ডাস্ট্রি আছে না, কারণ আমাদের বাংলাদেশে কি ইনসেপ্টা আছে, স্কয়ার আছে, ভ্যাকসিনকো আছে। ঠিক ওই বাইরের কান্ট্রিতেও তাদের এরকম কোম্পানি আছে। কারণ আমাদের দেশের যে স্কয়ার কোম্পানি, এটা মোটামুটি কয়েকটা দেশে এরা ওষুধ সাপ্লাই দেয়। বাইরের কান্ট্রিতে এই যে স্কয়ারের যে আপনার কি পাওয়া যায়, এজিথ্রোমাইসিন, মানে জিম্যাক্স, এটা বাইরের কান্ট্রিতেও জিম্যাক্স নামে পাওয়া যায়। কিন্তু বাইরের কান্ট্রিতে এজিথ্রোমাইসিনের তারা আলাদা একটা নাম দিয়ে তারা তাদের কোম্পানি থেকে তৈরি করে। কিন্তু ওখানে তো ইন্ডাস্ট্রি আছে না? আছে স্যার, বাংলাদেশে স্যার, ইন্ডাস্ট্রি। লাইফ সাপোর্টে কখন কখন নেওয়া হয়? লাইফ সাপোর্টে নেওয়া হয় কখন? সেটা হচ্ছে যদি পেশেন্টের স্যাচুরেশন কম থাকে, যদি পেশেন্টের ব্রিদিং প্রবলেম থাকে, অক্সিজেনের মাত্রা থাকার কথা 95%, ওকে স্যার, সেখানে আছে হলো 60%। আমার এক ভাগ্নে আমার নিজের মামাতো বোনে বাবু 14 মাস বয়স ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিল। 2 দিন ছিল এমার্জেন্সিতে ভর্তি রাখছিল। মানে 14 মাস বয়স, ওর হিমোগ্লোবিনের পরিমাণ নিয়ে করে দেখছে 8 পয়েন্টে নেমে আসছে, 9 পয়েন্টে আর কি। পরে 1 ব্যাগ ব্লাড দিছে, আর একবার দেওয়ার কথা ছিল। বাচ্চার শ্বাসকষ্টে খুব প্রবলেম ছিল, যার কারণে আমার অক্সিজেন দিয়ে এমার্জেন্সিতে রাখছিল। বাচ্চার কোনো খাওয়া বন্ধ ছিল সব কিছু। কালকে আবার রাতে ব্যাক করে নিয়ে গেছে। আমার ওই যে বাবুটার অসুস্থ, ওনার বাবা হসপিটালে জব করে, তো এখানেও তো অক্সিজেন দিয়ে রাখছে বাচ্চাকে। আমার এখানে রাখা যেতে আবার হসপিটালে রাখা উচিত কথা। পরে আবার ব্যাক করে নিয়ে গেছে রাতে রাতে। এখন জানি না বাকিটা কি। এরকম আর কি, যেমন দেখা যাচ্ছে বাচ্চা, একটা মানুষ, অ্যাডাল্ট পার্সন বা বাচ্চা যেই হোক না, এটার যদি দেখতে হয় অক্সিজেনের স্যাচুরেশন, ঠিক আছে? এই স্যাচুরেশনের উপরে ডিপেন্ড করে তাকে লাইফ সাপোর্ট লাগবে কি লাগবে, সেটা কি বলা হয় SpO2। এটা হলো 95 থেকে 100% আমাদের শরীরে নরমাল। এটা যদি 60% এর নিচে নেমে আসে, তখন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে। লাইফ সাপোর্টে কিভাবে দেয়, সেটা হলো তার এই সমস্যার জন্য তাকে যে অক্সিজেনটা নেওয়া দরকার সেটা এই বাচ্চার নিউমোনিয়া ছিল, প্রথম ছিল নিউমোনিয়া। নিউমোনিয়া থেকে যে কত দূর চলে গেল কিছু। নিউমোনিয়া, লাং ঠিকভাবে ম্যাচিউর না হলে, ব্রেন ইনফেকশন থাকলে, বুঝছেন, যদি রক্তে কোনো ওর ইনফেকশন থাকে, ব্রেন ইনফেকশন ছিল না, পাশে আরেকটা বাবুর জন্য ছিল, ওই বাবুটার আবার ব্রেন ইনফেকশন ছিল। তো এগুলোই আর কি। তাহলে এই এর স্যাচুরেশন, কিছুই ছিল না, শুধু একটু দেখছে ব্লাড হচ্ছে যাওয়ার মানে হিমোগ্লোবিনের পরিমাণ কম আর শ্বাসকষ্ট হচ্ছে, এই স্যাচুরেশন বাড়ানোর জন্য মূলত ব্লাড দিচ্ছে। তখন কি করা হয়, তখন তাকে মানে হলো শ্বাসনালী দিয়ে টিউব করানো হয়। টিউব করে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়া হয়।
ভেন্টিলেশনের মাধ্যমে তাকে অক্সিজেন লাংয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তখন লাং থেকে অক্সিজেনটা হাড়ের মাধ্যমে সমস্ত রোগীকে যদি গ্লাসে ইমার্জেন্সিতে ঢোকায় মাথার কাছে রেখে গ্লাসের মধ্যে করে ঢোকায় আসলে মাথাটা। এটা হলো ইনকিউবেটর। ইনকিউবেটর বুঝছেন? এটা হলো কি ইনকিউবেটর। ইনকিউবেটরে বাচ্চার টেম্পারেচারটা মেইনটেইন থাকে। যেমন অনেক সময় দেখা গেল বাচ্চা ঠান্ডা হলে বাচ্চার ব্রেন পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? তো ওই যে গ্লাস এরিয়া যেটা থাকে সেটা হলো একটা বাচ্চার মায়ের গর্ভে যেভাবে ছিল যে টেম্পারেচারে সেই টেম্পারেচারে সে থাকে। অধিকাংশ বাচ্চাই দেখা যায় যে হিট পেলে ওই টেম্পারেচার আসলে সে মোটামুটি সুস্থতা ফিল করে বা তার শারীরিক কন্ডিশন ডেভেলপ করে। বুঝছেন? এজন্য আপনার ইনকিউবেটরে রাখা হয়। এটা প্রত্যেকটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এরকম ইনকিউবেটর থাকে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। পরে আমরা আজকে আপনার নামটা তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে ভালো থাকেন। আমি আবার বের হয়ে যাবো, একটা জায়গায় যাইতে হবে, বুঝছেন? মেডিসিন নিয়ে গেছে বিএসসি করা যায়। স্যারের এখান থেকে কোর্স করে ওই কোর্স দিয়ে বিএসসি হবে না, কিন্তু মেডিসিন নিয়ে করে বিএসসি করা যাবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। মেডিসিনের পরে কোনো বিয়েছি না। অনেক সিরিয়াস।